কি জিটিডি, জেস্টেশনাল ট্রফোব্লাস্টিক ডিজিজ, ঠিক আছে? তাহলে জেস্টেশনাল ট্রফোব্লাস্টিক ডিজিজ বলতে প্রথমে মাথায় কি আসে? টার্মটা থেকে যে জেস্টেশন মানে সাম ডিজিজ রিলেটেড টু প্রেগন্যান্সি, ঠিক আছে? আর একটা টার্ম আছে ট্রোফোব্লাস্ট। ট্রোফোব্লাস্ট কোথায় থাকে? প্লাজেন্টাতে। তাহলে কিছু একটা ডিজিজ হচ্ছে যেটা রিলেটেড টু প্রেগন্যান্সি, আর প্যাথোলজিটা মেন হচ্ছে আমার প্লাজেন্টাতে। কারণ প্লাজেন্টার এমব্রায়োলজিতে পড়েছি তো, প্লাজেন্টার ফর্মেশনে কি থাকে? দু টাইপের ট্রোফোব্লাস্ট থাকে, সাইটোট্রোফোব্লাস্ট আর একটা সিনসিটিওট্রোফোব্লাস্ট, ঠিক আছে? তো ওইটাই হচ্ছে আজকের টপিক। মেইনলি এখানে যেটা হচ্ছে, একটা পেশেন্ট প্রেগন্যান্ট হচ্ছে, পেশেন্ট গট প্রেগন্যান্ট এন্ড দেয়ার ইজ অ্যাবনর্মাল প্রলিফারেশন অফ দ্য ট্রোফোব্লাস্ট, সেটা থেকেই ডিজিজটা স্টার্টিং, ঠিক আছে? আচ্ছা, প্রথমে একটা ক্লাসিফিকেশন দেখাচ্ছি, দেখ এটা হচ্ছে জিটিডি WHO ক্লাসিফিকেশন। এটা হচ্ছে জিটিডি WHO ক্লাসিফিকেশন। এই ক্লাসিফিকেশনটা একটা ফটো তুলে নিতে পারিস, বইয়ে একরকম থাকে মোটামুটি। এটা একটা একটু কমপ্লিকেটেড ক্লাসিফিকেশন, এটা একটা ওভারল্যাপিং ক্লাসিফিকেশন। সবাই একটু দেখবি, এটাতে দেখ দুটো টাইপ করেছে, একটা প্রি ম্যালিগন্যান্ট, একটা ম্যালিগন্যান্ট, ঠিক আছে? আবার আরেকভাবেও টাইপ করা যায়, যেটাও WHO ক্লাসিফিকেশন, মোলার নন মোলার করে। মোলার প্রেগন্যান্সি টার্মটার সাথে সবাই নন তো, টার্মটা সবার কাছে, মোলার প্রেগন্যান্সি শুনেছিস তো তোরা টার্মটা। তাহলে দেখ এখানে বলছে প্রি ম্যালিগন্যান্টের মধ্যে কি কি বলছে, দেখ কমপ্লিট মোল, পার্শিয়াল মোল, ঠিক আছে? প্রি ম্যালিগন্যান্ট মানে আমরা বুঝছি যে তখনও ক্যান্সারাস নয় ব্যাপারটা, তাই তো? তারপর আসছে ম্যালিগন্যান্ট ডিজিজ। ম্যালিগন্যান্টের মধ্যে আবার কয়েকটা টাইপ আছে, সেটার মধ্যে আছে মেটাস্ট্যাটিক, নন মেটাস্ট্যাটিক। মেটাস্ট্যাসিস জিনিসটার সাথে সবাই অ্যাওয়্যার তো, প্যাথোলজিতে পড়েছিস কি মেটাস্ট্যাসিস কি হয় আর নন মেটাস্ট্যাটিক কোনগুলো। তাহলে এই ক্লাসিফিকেশনটা এটা এক্সামে জিজ্ঞেস করে থিওরিতে, WHO ক্লাসিফিকেশন অফ জিটিডি, এইটা মাথায় রাখবি। অনেকে যেটা করতে পারিস, একটা টেবিল ফর্মে লিখতে পারিস, এটা আমি এরভাবে লিখেছি, টেবিল ফর্মে চাইলে লিখতে পারিস। আচ্ছা, ম্যালিগন্যান্টের মধ্যে কি আছে দেখ, নন মেটাস্ট্যাটিক এর মধ্যে টার্মগুলো এখন দেখে রাখ, শুধু ইনভেসিভ মোল, পিএসটিটি, এপিথেলিয়াল, এই দুটো টার্ম জানলেই হবে, এটা ডিটেইলসে তোদের জিজ্ঞেস করবে না। আরেকটা হচ্ছে জেস্টেশনাল কোরিওকার্সিনোমা, ঠিক আছে? কারোর কিছু কনফিউশন আছে জিজ্ঞেস কর তাহলে এটা থেকে, যারা পরে ঢুকলি এক্ষুনি এলি তো। আজকে টপিকটা জানিস তো, জিটিডি, জেস্টেশনাল ট্রোফোব্লাস্টিক ডিজিজ, হ্যাঁ? তাহলে ওটাই আমরা জাস্ট জিটিডি জিনিসটা বললাম, যে জেস্টেশনাল মানে প্রেগন্যান্সি রিলেটেড কিছু একটা ডিজিজ, আর ট্রোফোব্লাস্টিক বলছে মানে অ্যাবনর্মাল প্রলিফারেশন অফ ট্রোফোব্লাস্ট হচ্ছে, এই একটা টার্ম মনে রাখতে হবে। আমি জাস্ট তারপর ক্লাসিফিকেশনটা বলছি, ক্লাসিফিকেশনটা ইম্পর্টেন্ট তোদের জন্য। আচ্ছা, এবার আমাদের একটু প্যাথোজেনেসিস জানতে হবে, কি থেকে হচ্ছে, কিভাবে হচ্ছে। ট্রোফোব্লাস্ট কথাটা তো আমি বলে দিলাম, তা ট্রোফোব্লাস্ট তো পরে আসে, আগে কি হয়? প্রেগন্যান্সির ফার্স্ট জিনিসটা কি হয়? ফার্টিলাইজেশন। তাহলে কিছু একটা ডিফেক্ট হচ্ছে ফার্টিলাইজেশনের সময়। দেখ এখানে এটা হচ্ছে প্যাথোজেনেসিস অফ কমপ্লিট মোল লেখা আছে, এখানে কি হচ্ছে এই জিনিসটা ভালো করে, খুব ইন্টারেস্টিং। দেখ একটা স্পার্ম আসছে তো 23X, ওখানে একটা ওভাম আছে, ওটাতে ওভামের ভেতরে কি কিছু লেখা আছে 23X বলে? কোনো জিনিস দেখতে পাচ্ছিস? কিছু না। এই এরকম করে দিলে কি করে, কি লেখা আছে ওখানে? ওভামের ভেতর কিছু লেখা আছে? ওভামের মধ্যে শুধু ওভাম লেখা আছে, তাই তো? তার মানে ওর মধ্যে যে জিনটা, জেনেটিক ফ্যাক্টরটা, ওটা নেই, তাই তো? তার মানে ম্যাটারনাল ইনঅ্যাক্টিভেশন হচ্ছে। দেখ একটা স্পার্ম আসছে, ফার্টিলাইজ করছে একটা ফাঁকা ওভামকে, বলতে গেলে অলরেডি ম্যাটারনাল ইনঅ্যাক্টিভেশন হয়ে গেছে। তার মানে এখানে শুধু আমার প্যাটার্নাল ক্রোমোজোম আছে, তাহলে এটা তো একটা অ্যাবনর্মাল জিনিস। এটাই হচ্ছে মেন প্যাথোজেনেসিস। এই জিনিসটাকে বলা হচ্ছে প্যাটার্নাল ডুপ্লিকেট মানে ডাইজোমি বা অ্যান্ড্রোজেনেসিস। অ্যান্ড্রোজেনেসিস টার্মটার সাথে অ্যাওয়্যার হয়ে যায়, ঠিক আছে? এটা হচ্ছে আমার মেন প্যাথোলজি। এবার এটা দুটো টাইপ হয়, আমরা জানি তো, ওয়াই মেলে দুটো আসে ক্রোমোজোম, হয় এক্স বা ওয়াই আসবে। এটাতে দেখ এক্স এসেছে, এখানে যে ক্রোমোজোমটা তৈরি হয়েছে 46XX, তাহলে এটাকে আমরা কি বলবো? হোমোজাইগাস, তাই তো? XY হলে ওটা হেটেরোজাইগাস হতো। এই প্যাথোজেনেসিসটা একটু জটিল লাগতে পারে, এই ফটোটা তুলে নিতে পারিস, ফটোটা দেখলে মনে থাকবে, এরকম প্যারাগ্রাফ করে লিখলে ব্যাপারটা জটিল হবে। তাহলে এটা হচ্ছে তোর হোমোজাইগাস টাইপ, এটাও সেমই জিনিস, কিন্তু এটা আমি হেটেরোজাইগাসটা দেখিয়েছি। এখানে দেখ প্যাটার্নাল যে ক্রোমোজোমটা এসছে 23Y-টা এসছে, ওয়াইটাই ডুপ্লিকেট হয়েছে, তা এটা যে জিনিসটা দাঁড়ালো 46XY, এটা হেটেরোজাইগাস। তাহলে এটা কিসের প্যাথোজেনেসিস বললাম? কিসের বললাম? কমপ্লিট মোলের, ঠিক আছে? হ্যাঁ, হাইড্রাটিডিফর্ম মোল তো বড় টার্ম, এটা কমপ্লিট মোলের বললাম। মানে এটা আমি কিন্তু ম্যালিগন্যান্সিতে যাইনি, একটা ব্রড হেডিং বলেছি জিটিডি, জিটিডির আন্ডারে দুটো টার্ম বলেছি, এটা তার মধ্যে বললাম কমপ্লিট মোলের। এবারে আমার আসছে আরেকটা টার্ম বলেছিলাম পার্শিয়াল মোল, এটা হচ্ছে আমার পার্শিয়াল মোলের প্যাথোজেনেসিস। এখানে কি হয়, এখানে হচ্ছে তোর দুটো স্পার্ম থাকে, একটা ওভামকে ফার্টিলাইজ করছে, তারপর ট্রিপলিং হয়ে যাচ্ছে। দেখ নাম্বারটা লাস্টে দাঁড়াচ্ছে ক্রোমোজোমের 69XXY, এটাও একটা অ্যাবনর্মাল, তো অ্যাবনর্মাল ক্রোমোজোমই হচ্ছে, এটাও একটা অ্যাবনর্মাল ক্রোমোজোম হচ্ছে 69XXY। তো ওইটা হচ্ছে আমার মেইনলি আন্ডারলাইন প্যাথোজেনেসিস। এটা তোদেরকে খুব ডিটেইলসে কেউ জিজ্ঞেস করবে না, এই ছবি দুটো মনে রাখবি তাহলেই হয়ে যাবে।
এবারে আমাদের প্যাথোলজিতে সবাই জিন পড়েছিস, সবটার পিছনে কোনো না কোনো একটা জিন কাজ কাজ করে, তো তাই তো যেগুলো আমাদের জেনেটিক ডিজিজ, এটার জাস্ট ওই প্রথম নামটা মনে রাখবি যে P57 সাইক্লিন ডিপেন্ডেন্ট কাইনেজ ইনহিবিটর যে জিনটা, ওটা হচ্ছে তোর প্যাটার্নালি ইমপ্রিন্টেড জিন, যেটা ম্যাটারনালি এক্সপ্রেস হচ্ছে। এই একটা জিন, এর নামটা মনে রাখবি, শুধু একটু টাফ আছে এটা মনে রাখতে হবে, চাইলে একটু লিখে নে সবাই। এবারে মোলার প্রেগনেন্সি তোদের প্র্যাকটিক্যাল হয়নি তাই তো। এবার ক্লিনিক্যাল ফিচার, ধর একটা পেশেন্ট তোর কাছে প্রেজেন্ট করছে মোলার প্রেগনেন্সি নিয়ে, সে কি কি ভাবে তোর কাছে প্রেজেন্ট করবে। প্রথম যে পেশেন্টটা আসবে, এক তো হবে পেশেন্টটা একটা হিস্ট্রি অফ অ্যামেনোরিয়া দেবে, কারণ পেশেন্ট প্রেগনেন্ট। পেশেন্ট এসে বলবে যে আমার 2 মান্থের অ্যামেনোরিয়া আছে, ঠিক আছে, তখন তুই একটা বিটা ইসিজি টেস্ট করাবি। আমরা বিটা ইসিজি দুভাবে টেস্ট করাতে পারি, কি কি ভাবে করাতে পারি, ইউরিনারি করাতে পারি আর ব্লাড করাতে পারি। তাহলে আমরা দুটো টেস্টই করাবো। একদম সামনে ইমিডিয়েট আমরা যেটা করতে পারি ইউরিনারি, ইউপিটি, যেটা আমরা ওপিডি তে সারাক্ষণ করাই, তাহলে ও ইউপিটি আমরা পজিটিভ পাবো। সেকেন্ড, পেশেন্ট কি সিমটম বলবে, সাইন্স আর সিমটম দুটো ডিফারেন্ট। পেশেন্ট তো আরো কিছু সিমটম নিয়ে প্রেজেন্ট করবে। পেশেন্ট কি বলবে যে আমার ভেজাইনাল ব্লিডিং হচ্ছে আর এক্সেসিভ লোয়ার অ্যাবডোমিনাল পেন, অনেক সময় পেশেন্ট বলবে। ভেজাইনাল ব্লিডিং এর সাথে পেশেন্ট একটা টিপিক্যাল ফিচার বলবে যে এক্সপালশন অফ গ্রেপস লাইক মেটেরিয়াল। পেশেন্ট নিজেই বলবে যে আঙ্গুরের থোকার মতো কিছু জিনিস পার ভেজাইনালি এক্সপালশন হচ্ছে। এটা হচ্ছে একমাত্র মোলারেই পাওয়া যায়, এটা মোলারের টিপিক্যাল ফিচার, ঠিক আছে। আর কি বলবে পেশেন্ট, যে আমার এক্সেসিভ নজিয়া ভমিটিং হচ্ছে। এত হাইপারেমেসিস গ্র্যাভিডেরাম বলে একটা টার্ম আছে, পড়বি তোরা অবস্টেটিক্সে, বলবে আমার এক্সেসিভ নজিয়া ভমিটিং হচ্ছে, কিছু খেতে পাচ্ছি না, আর কিছু কিছু ফিচার বলবে, আমি বলে দিচ্ছি কেন এগুলো হয়। পেশেন্ট বলবে আমার সারাক্ষণ প্যালপিটেশন ট্রেমার হচ্ছে। ক্লিনিক্যাল ফিচার বলছিলাম, পেশেন্ট আর কিছু ফিচার নিয়ে প্রেজেন্ট করবে যেটা হাইপোথাইরয়েডিজমের মতো, মনে হবে পেশেন্টের সিভিয়ার হাইপোথাইরয়েডিজম। মোটামুটি এই ফিচার গুলোই, ঠিক আছে। আচ্ছা, এবার আমি সাইন্স কি কি পাবো। সাইন্স আমি পেশেন্টকে এক্সামিনেশন করব, দেখবো সিভিয়ার গ্রেড অ্যানিমিয়া আছে, প্যালার আছে পেশেন্টের। পেশেন্ট হিস্ট্রি দিচ্ছে ব্লিডিং পার ভেজাইনা হচ্ছে, তার সাথে পেশেন্টের চেস্টে আমি কিছু রংকাই উইস পেতে পারি। তার সাথে পেশেন্টের যেটা পাবো সেটা হচ্ছে হাইপোথাইরয়েডিজমের ফিচার। এবারে এই যে ফিচারগুলো পেশেন্ট বলছে যে এক্সেসিভ নজিয়া ভমিটিং হচ্ছে, হাইপোথাইরয়েডিজমের ফিচার, এগুলো কেন হচ্ছে, কারণ কি হচ্ছে, মেইন প্যাথোলজিটা কি বললাম, এক্সেসিভ প্রলিফারেশন অফ ট্রোফোব্লাস্ট, তার ফলে বডিতে প্রচুর এক্সেসিভ অ্যামাউন্টে বিটা এইচসিজি হয়েছে। এবার এইচসিজি যে হরমোনটা, হিউম্যান কোরিওনিক গোনাডোট্রপিন, ওর দুটো চেইন থাকে, আলফা এন্ড বিটা। বিটা যে চেইনটা, ওটা সিমিলারাইজ করে আরো কিছু বডির অন্যান্য হরমোনের সাথে, তার মধ্যে একটা হচ্ছে টিএসএইচ, ঠিক আছে। তাহলে পেশেন্ট যে প্রেজেন্ট করছে এক্সেসিভ বিটা এইচসিজি লেভেল নিয়ে, তার সাথে একই সাথে ওর কিছু প্রেজেন্টিং ফিচার হচ্ছে, যেখানে আমার দেখে মনে হচ্ছে যে ওর টিএসএইচ লেভেল বেড়ে আছে, যার জন্যই কিন্তু পেশেন্ট বলছে ওর প্যালপিটেশন এগুলো হচ্ছে। আর একটা হচ্ছে বিটা এইচসিজি বেড়ে আছে বলে এক্সেসিভ নজিয়া ভমিটিং, এই ফিচার গুলো হবে। তাহলে এটা হচ্ছে আমার ওভারঅল ক্লিনিক্যাল ফিচার। এই যে নিচের যে ফটোটা, তোদের মনে হয় এখানে স্পেসিমেন নেই, এই স্পেসিমেনটা কিন্তু এক্সামে দেবে। এই যে গ্রেপস লাইক যে স্ট্রাকচারটা দেখছিস একদম নিচের ফটোটা, এটা হচ্ছে কমপ্লিট মোল। এই জিনিসটাই পার ভ্যাজাইনালি এক্সপালশন হয় যখন আমরা সাকশন ইভাকুয়েশন করি কমপ্লিট মোলে, এই জিনিসটাই বেরিয়ে আসে। এটা এক্সামে থাকবে এই স্পেসিমেনটা, দেখে নিলি সবাই। এবারে হচ্ছে পেশেন্ট আমরা এক্সামিনেশন করছি, ঠিক আছে। পেশেন্ট এক্সামিনেশন ক্লিনিক্যাল ফিচার হলো, আমরা এখানে ওপিডি তে এক্সামিনেশন দেখেছি, প্রেগন্যান্ট মাদের আমরা পার অ্যাবডোমেন এক্সামিনেশন করি। এবার কমপ্লিট মোল, ধর পেশেন্ট আমাকে এসে বলছে যে আমার 3 মান্থের অ্যামেনোরিয়া, তাহলে আমার মাথায় একটা কাজ করবে যে হ্যাঁ আমার ইউটেরাসের সাইজ আমি পাবো আপ টু 12 উইকস। 12 উইকসে গিয়ে ইউটেরাস জাস্ট প্যালপেবল হয়, কারণ তখন পেলভিক অর্গান থেকে ইউটেরাস অ্যাবডোমিনাল অর্গান হতে জাস্ট স্টার্ট করে। কিন্তু কমপ্লিট মোলের যে পেশেন্ট গুলো আসে, পেশেন্ট আমাকে হিস্ট্রি দিচ্ছে যে ওর 3 মান্থের অ্যামেনোরিয়া, আমি পেশেন্টকে এক্সামিনেশন করতে দেখছি ওর যে ইউটেরাসের সাইজ সেটা কোইনসাইড করছে উইথ 20 উইকস অর মোর, মানে অনেক বেশি পিরিয়ড অফ জেস্টেশন থেকে ইউটেরাসের হাইট অনেক বেশি হচ্ছে। এটা হয় কমপ্লিট মোলের ক্ষেত্রে, কিন্তু পার্শিয়াল মোলের ক্ষেত্রে সেমই থাকে ইউটেরাসের হাইট বা কম থাকে অনেক সময়, ঠিক আছে। এটা দুটো ডিফারেন্সিয়েট করার জন্য বললাম। এছাড়া তো বাকি ফিচার গুলো বললাম। এবার আমি ব্লাড ইনভেস্টিগেশন করাবো, যেটা বললি বিটা এইচসিজি দুভাবে করা যায়। এবার ব্লাড ফর বিটা এইচসিজি এক্সেসিভ বেশি হবে। জেনারেলি দেখবি প্রেগন্যান্ট পেশেন্টদের কি হয়, আপ টু 7 উইকস বা 8 উইকসে বিটা এইচসিজি মোটামুটি 8000 9000 এরকম থাকে। এদের 1 লাখের কাছাকাছি চলে যায় বা সামটাইম ইট ক্রসেস 1 লাখ, ঠিক আছে। এবার ম্যানেজমেন্ট, মোলার প্রেগন্যান্সি তোর কাছে এলো পেশেন্ট আমি ইনভেস্টিগেশন করে নিলাম, রুটিন ব্লাড কাউন্ট দেখে নিলাম। যদি কোনো পেশেন্ট ভাইটাল স্টেবল হলো, ধর পেশেন্ট বিপি ফল করছে, শকে আছে, তাহলে কনজারভেটিভ ম্যানেজ করার পর আমাকে তো কিছু ডেফিনিটিভ ম্যানেজমেন্ট দিতে হবে পেশেন্টকে। এটা ট্রিটমেন্ট কি তোর প্র্যাকটিক্যালে পড়েছিস ক্যানিউলা গুলো দেখানোর সময়, সাকশন ইভাকুয়েশন পড়ানো হয়েছে তো, ইনস্ট্রুমেন্টের ট্রেটা দেখানোর সময় কারমানস ক্যানিউলা থাকতো, ওটাতে বলা হতো যে কার ক্ষেত্রে সাকশন ইভাকুয়েশন করা হয়।
মোলার প্রেগনেন্সির ক্ষেত্রে পেশেন্টকে ওটিতে নিয়ে গিয়ে প্রপারলি প্রিপেয়ার করে আমরা সাকশন ইভাকুয়েশন করি। কেন সাকশন ইভাকুয়েশন করা হয়, কেন ডাইলেটেশন এন্ড ইভাকুয়েশন করা হয় না? বল, কমন সেন্স। ডাইলেটেশন ইভাকুয়েশনে আমরা ওভাম ইউজ করি তো, ওভাম, এটাতে হাই চান্স অফ পারফোরেশন হয়। ক্যানিউলার টিপটা দেখেছিস রাউন্ড শেপেড, ওটা একদমই হার্মফুল নয়। টিপটা দেখেছিস, ক্যানিউলাটা সবাই কার্মাস ক্যানিউলা দেখেছিস, তোরা দেখিসনি প্র্যাকটিক্যালে? এটা সব হোয়াইট মতো একটা ক্যানিউলা, যেটা টিপে একটা ফাঁকা পোর্ট থাকে, তো ওটাতে ইনজুরির চান্স থাকে না। মোলার প্রেগনেন্সিতে কি হয়, এক্সেসিভ প্রলিফারেশন অফ ট্রোফোব্লাস্ট যখন হচ্ছে, ইউট্রাসটার লেয়ারটা থিনিং হয়ে যায়, এক্সেসিভ থিনিং হয়ে যায়। যখনই তুই ওভাব ইনসার্ট করছিস, দেয়ার ইজ হাই চান্স অফ পারফোরেশন। ওইটা অ্যাভয়েড করার জন্য আমরা কি করি, সাকশন ইভাকুয়েশন করি। আর একটা হচ্ছে পেশেন্টকে আমরা দেখবি অনেক সময় অ্যাবর্শনের পেশেন্টগুলোতে বইয়ে লেখা থাকে যে মিজোপ্রোস্টল এইসব দিই, এইসব পেশেন্টদেরকে আমরা জেনারেলি মিজোপ্রোস্টল এইসব দিই না। পেশেন্ট প্রিপেয়ার করি, আন্ডার অ্যানাস্থেশিয়ায় করি, কারণ অনেক সময় ইউট্রাস কি করে, মিজোপ্রোস্টল দিলে কন্ট্রাক্ট করে ইউট্রাস। এই যে গ্রেপস লাইক ভেসাইকেল গুলো বললাম না, ধর ইউট্রাস ভিগোরাসলি কন্ট্রাক্ট করলো, গ্রেপস লাইক ভেসাইকেল রেট্রোগ্রেড ভাবে ব্লাডে বা লাংসে গিয়ে লজ করলো, তখন এম্বলিজম হয়ে হাই রিস্ক হয়ে যাবে পেশেন্টের। আচ্ছা, এটা একটা জিনিস আমি জাস্ট ইনফরমেশনের জন্য লিখে রেখেছি, এটা জানবি, তোদের এক্সামে জিজ্ঞেস করবে। ধর যারা আরএইচ নেগেটিভ মাদার, আরএইচ নেগেটিভ পড়া হয়েছে থিওরিতে, লেকচার ক্লাস হয়েছে আরএইচ নেগেটিভ? আরএইচ নেগেটিভ হয়নি। আরএইচ নেগেটিভ মাদারদের আমরা একটা প্রোফাইল্যাকটিক অ্যান্টি ডি দিই, যাতে কি না হয় পরের প্রেগন্যান্সিতে এরিথ্রোব্লাস্টোসিস ফিটালিস প্রিভেন্ট করার জন্য। তো এবার বলা হয় যে এদের ক্ষেত্রে কি আমরা দেব? যে কোনো অ্যাবর্শনে কিন্তু আমরা দিই। কেন? আমরা মনে করি যে অ্যাবর্শন হয়েছে মানে একটু ফিটো ম্যাটারনাল ব্লাড মিক্সিং হয়েছে, কিন্তু এগুলোতে আমরা দিই না। কারণ এই যে আমি তোকে একটা জিনিস দেখালাম, যে একদম গ্রেপস লাইক স্ট্রাকচার দেখালাম, ওখানে কোথাও ব্লাড ভেসেলস নেই। জেনারেলি কি হয়, এত এক্সেসিভ প্রলিফারেশন হয় ট্রোফোব্লাস্টের, ওদের ব্লাড ভেসেলস থাকে না, ঠিক আছে? আর হচ্ছে ওখানে অ্যান্টি ডিও তৈরি, তো ডিটাও তৈরি হয় না, ওই জন্য জেনারেলি এটা দেওয়ার দরকার পড়ে না। এটা যদি জিজ্ঞেস করে তখন এটা আনসার দিবি। হ্যাঁ, এইটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে মোলার প্রেগন্যান্সির ফলো আপ। ফলো আপটা সবাই একদম ভালো করে শুনে নে। ধর তোর কাছে একটা মোলার প্রেগন্যান্সি এলো, তুই ডায়াগনোসিস করলি, পেশেন্টকে সাকশন ইভাকুয়েশন করলি, এবার পেশেন্টকে ডিসচার্জ করতে হবে আমাদের। এবার পেশেন্ট ডিসচার্জ করে কি করবো, আমরা প্রথমেই দেখেছি যে এটা একটা ব্রড হেডিং এর আন্ডারে পড়ছে, জেস্টেশনাল ট্রোফোব্লাস্টিক ডিজিজ, যেটা কিন্তু কনভার্ট হতে পারে ম্যালিগনেন্সিতে। তাহলে কি আমি, এটা কি নর্মাল ডিজিজের মতো যে আমি ঠিক করলাম? যে কোনো ডিজিজেই পেশেন্টকে ফলো আপ করতে হয়, কিন্তু এটার কিছু টিপিক্যাল ফলো আপ আছে, ঠিক আছে? পেশেন্টকে আমরা কি দিয়ে ফলো আপ করবো, যে ওর মধ্যে আর কোনো মোলার প্রেগন্যান্সি স্ট্রেস নেই, যে টেস্টটা আমরা বারবার করছি বিটা এইচসিজি, কিভাবে ফলো আপ করবো? পেশেন্টকে আমরা সাকশন ইভাকুয়েশন করে নিলাম, তার আগে আমরা একটা বিটা এইচসিজি ভ্যালু দেখেছি, তো ধর ওটা 1 লাখ আমরা দেখে নিয়েছি। এবার সাকশন ইভাকুয়েশনের পরে 48 আওয়ার্স পর থেকে আমাকে যেটা বলা হয় সিরিয়াল বিটা এইচসিজি টেস্ট করে যেতে হবে। কতদিন ইন্টারভ্যালে করতে হবে? উইকলি ইন্টারভ্যালে আমাকে সিরিয়াল বিটা ইসিজি টেস্ট করে যেতে হবে। এটা আমি একদম মোলার প্রেগন্যান্সির কথা বলছি, যেটা নন ম্যালিগন্যান্ট, টিপিক্যাল নন ম্যালিগন্যান্ট। কতদিন করে যেতে হবে? উইকলি ফর 3 কনজিকিউটিভ নরমাল ভ্যালু। মানে ধর ও নরমাল ভ্যালু মানে কি, নন প্রেগন্যান্ট ভ্যালু লেস দেন 5। পেশেন্টের ধর তুই এই উইকে তোর করাচ্ছিস, জেনারেলি 9 উইকস, ইট টেকস 9 উইকস টু বিকাম নরমাল। ধর 8th উইকে পেশেন্ট তোর কাছে এসেছে, তুই দেখছিস ওর ভ্যালু হচ্ছে 1, তুই ভাবছিস যে নন প্রেগনেন্ট ভ্যালুতে চলে গেছে, পেশেন্টকে আর আমি কিছু বললাম না, তাহলে কি হবে? হবে না। ওই 1 ভ্যালুটাই আমার আরো 3টে কনজিকিউটিভ উইকে করাতে হবে। 8th উইকে পেশেন্ট এসেছে 1 ভ্যালু নিয়ে, আমি আবার ওকে বলবো না 9th উইকেও চাই, 10th উইকে, 11th উইকেও আমার চাই, তাহলে 3টে কনজিকিউটিভ উইকে আমার নরমাল ভ্যালু চাই, দেন মান্থলি করে আমি 6 মান্থ অবধি করাবো। জেনারেলি 9 উইকস লাগে নরমাল ভ্যালু যেতে, নরমাল মানে নন প্রেগনেন্ট ভ্যালুতে আসতে। তাহলে বিটা আইসিজি মোলার প্রেগন্যান্সির ফলো আপটা খুব ইম্পর্টেন্ট, এটা প্র্যাকটিক্যালও জিজ্ঞেস করে, থিওরিতেও। আচ্ছা, এবার হচ্ছে কন্ট্রাসেপশন। পেশেন্ট জিজ্ঞেস করবে, যেখানে নরমালি তোরা যখন ক্লিনিক্যালি প্র্যাকটিস করবি, পেশেন্ট ফার্স্ট কোয়েশ্চেন, পেশেন্ট বা পেশেন্টের রিলেটিভ এসে জিজ্ঞেস করবে যে আবার কখন প্রেগন্যান্সি নিতে পারবে, ঠিক আছে? তোকে পেশেন্টকে ওটা পরিষ্কারভাবে এক্সপ্লেন করতে হবে যে আমাকে পেশেন্টকে এইভাবে ফলো আপ করতে হবে। যদি পেশেন্ট লস টু ফলো আপ হয়, তাহলে দেয়ার ইজ এ চান্স অফ ম্যালিগন্যান্সি, তখন পেশেন্টের ওটা লাইফ রিস্ক। তাহলে আমাকে বলতে হবে যে যতদিন না নন প্রেগনেন্ট ভ্যালু হচ্ছে, তারপর আমি 3টে কনজিকিউটিভ আবার নরমাল ভ্যালু দেখবো, দেন আবার আমি 6 মান্থ অবধি মান্থলি পেশেন্টকে ফলো আপ করবো, তারপর পেশেন্ট ক্যান গেট প্রেগনেন্ট। তো আমরা জেনারেলি কি হয়, সাকশন অ্যাবর্শন পেশেন্টদের ক্ষেত্রে জেনারেলি ডাইলেটেশন ইভাকুয়েশন করার পর আমরা ওদেরকে কন্ট্রাসেপটিভ মেডিসিন দিই, কিন্তু মোলারের ক্ষেত্রে আমরা দিই না, আমরা ওয়েট করি কখন ওর নন প্রেগনেন্ট ভ্যালুতে বিটা ইসিজি যায়, কারণ এদের টাইম লাগে বিটা ইসিজি কমতে। আমি যদি তখনই ওকে কন্ট্রাসেপটিভ দিয়ে দিই, আমি ধর হরমোন দিয়ে দিচ্ছি বাইরে থেকে, তো ওটা আবার একটু গ্রোথ ফ্যাক্টর হিসেবে কাজ করে যায় ট্রোফোব্লাস্ট প্রলিফারেশনের জন্য,
বডিতে, তো এটাই ওর মেন প্যাথোলজি। তো ইন জেনারেল আমরা দিই না। আর একটা জিনিস তোদের এখন প্র্যাকটিক্যালে তোরা পড়েছিস আইইউসিডি। আইইউসিডি কি আমরা ইনসার্ট করি? কখনোই করব না, কারণ ওই একই রিজন যেটার কারণে আমরা ডায়ালেটেশন ইভাকুয়েশন করি না, থিনিং অফ ইউট্রাস হয়ে থাকে। আইইউসিডি দিলাম, ওটা পারফোরেট করে ইউট্রাসের বাইরে চলে গেল, তো আমরা আইইউসিডিও দিই না। মেইনলি ব্যারিয়ার মেথড হচ্ছে প্রেফারেবল, যতদিন না আমার বিটা ইসিজি নর্মাল লেভেলে আসছে, আমার ফলো আপটা শেষ হচ্ছে পেশেন্টের জন্য। এবার হচ্ছে তোর কেমোথেরাপি। নর্মালি যেটা হয় মোলার প্রেগন্যান্সিতে রুটিন কেমোথেরাপির অ্যাজ সাচ কোনো রুল নেই। আগেকার দিনে করা হতো যে ধর একটা মোলার প্রেগন্যান্সি ডায়াগনোসিস হলো, রুটিনলি মেথোট্রেক্সেট ফোলিনিক অ্যাসিড দেওয়া হতো। মেথোট্রেক্সের নামটা শুনেছিস ফার্মাতে সবাই, সাইটোটক্সিক ড্রাগ, কিন্তু এটা রুটিনলি করা হয় না, কারণ ওটা দিলে বডিতে সাইড এফেক্টই ইনক্রিজ করে, লিভার এনজাইমগুলো ডিরেঞ্জ হওয়ার চান্স বাড়ে। কিন্তু মোলার প্রেগন্যান্সি কিওর করার জন্য যদি আমি দেখি ওটা মোলারই হচ্ছে, তাহলে আমাকে সাকশন ইভাকুয়েশন করতেই হবে। তো রুটিনলি এটার কোনো দরকার হয় না। কখন দরকার হয়? যখন ধর আমি ফলো আপ করছি, ফলো আপ করতে করতে দেখছি যে ইনক্রিজিং টাইটার অফ বিটা ইসিজি হচ্ছে, তখন আমাকে ভাবতে হবে যে আমাকে একে কেমোথেরাপি দিতে হবে। এই যে ফলো আপটা বললাম যে উইকলি ফলো আপ করছি, তো আমি সাকশন ইভাকুয়েশন করার পর সেটা আমি পরে আসছি ক্রাইটেরিয়া গুলো, কখন ওটা ক্যান্সারের দিকে যাচ্ছে। এবার তোরা বলতে পারি যে হিস্ট্রেক্টমি, রোল অফ হিস্ট্রেক্টমিও সেভাবে নেই, ঠিক আছে? মোলার প্রেগন্যান্সিতে আমরা সাকশন ইভাকুয়েশনই করি। তাহলে এই অবধি বল মোলার প্রেগন্যান্সিতে কার কি কনফিউশন আছে? তাহলে তুই বল, তুই তোকে আমি দেখতে পাচ্ছি, তুই 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 যে পাশে তাকালি, প্যাথোজেনেসিসটা তাহলে কি বললাম বল? বসে বসেই বল, দাঁড়াতে হবে না। মেন প্যাথোজেনেসিসটা যেটা বললাম, মোলার প্রেগন্যান্সিতে কি হচ্ছে বল, যা মনে আসছে বল না, এক্সামিনার তো নই আমি, বল না এমনি বল। সকালের ক্লাসে ঘুম পাচ্ছে তাই না? কি হচ্ছে তাহলে? মেন প্যাথোজেনেসিসটা কেন হলো? মাথা থেকে বেরোচ্ছে না কিছু? কি বললাম, একটা স্পার্ম আসছে, একটা ওভামকে ফার্টিলাইজ করছে, সেই ওভামটা এমটি ওভাম, হ্যাঁ, ম্যাটারনাল ইনঅ্যাক্টিভেশন হয়েছে, ঠিক আছে? শুনে নেই, আমি তো এক্সামিনার নই, এমনি জিজ্ঞেস করছি, তোর ঢুলছিলিস বলে ভাবলাম জিজ্ঞেস করি। ম্যাটারনাল ইনঅ্যাক্টিভেশন হচ্ছে, তাহলে ওটাতে কি থাকছে? শুধু প্যাটার্নাল ক্রোমোসোম থাকছে। ওটাকে কি বলা হচ্ছে? ওই যে প্রসেসটা, একটা টার্ম বললাম, অ্যান্ড্রোজেনেসিস হচ্ছে, ঠিক আছে? তারপর ওটা হচ্ছে, ওটা কমপ্লিট মোলের প্যাথোজেনেসিস। আর ইনকমপ্লিট বা পার্শিয়াল মোলে কি হচ্ছে? ম্যাটারনাল ইনঅ্যাক্টিভেশন হচ্ছে না, ট্রাইজোমি হচ্ছে, দুটো স্পার্ম আসছে, ঠিক আছে? এটা হলো। তাহলে ফলো আপটা বল একজন, কি বললাম ফলো আপ? নর্মাল মোলার প্রেগন্যান্সি তুই বল। তুই 9 উইকসটা শুরুতেই বলবি না, জেনারেলি 9 উইকস লাগে নন প্রেগনেন্ট ভ্যালুতে আসতে। তুই বলবি আমি ফলো আপ করবো আপ টু 3 কনজিকিউটিভ নর্মাল ভ্যালু উইকলি, তারপর মান্থলি করব 6 মান্থ, ঠিক আছে? আচ্ছা, এবারে জিটিএনে আসি, নিওপ্লাসিয়া। ডাব্লিউএইচও ক্লাসিফিকেশনটা দেখালাম, নিওপ্লাসিয়ার মধ্যে কি কি আসে, ঠিক আছে? তোরা ওই ক্লাসিফিকেশনটা টেবিল ফর্মেও লিখতে পারিস, ওটা একটু ওভারল্যাপিং ক্লাসিফিকেশন। কি অনেকে ক্লাসিফাই করে মোলার নন মোলার হিসেবে, অনেকে করছে প্রি ম্যালিগন্যান্ট ম্যালিগন্যান্ট হিসেবে, ঠিক আছে? তুই যদি দুভাবে নিজেরা লিখে দিতে পারিস সেটাও ভালো। মোলার নন মোলার করলে মোলারের মধ্যে আসবে তোর ওই কমপ্লিট মোল, পার্শিয়াল মোল আর ইনভেসিভ মোল, আর নন মোলারের মধ্যে তোর এই ক্লাসিফিকেশন গুলো আসবে কোরিওকার্সিনোমা, পিএসটিটি, প্লাজেন্টাল সাইট ট্রোফোব্লাস্টিক টিউমার একটা দেখালাম, আর এপিথেলয়েড টিউমার, এইভাবে আসতে পারে। আবার আমি যে ক্লাসিফিকেশনটা দেখিয়েছি এটাও করতে পারিস, ঠিক আছে? এবারে হচ্ছে তোর জেস্টেশনাল জিটিএন, যেটা ট্রোফোব্লাস্টিক নিওপ্লাসিয়া। জিটিডি হচ্ছে ব্রড হেডিং, পুরো জিনিসটাকে জিটিডি বলছে। আচ্ছা, এটা হচ্ছে তোর ইনভেসিভ মোল, হাইড্রাটিডিফর্ম মোল, এগুলো বলে দিলাম। তাহলে ইনভেসিভ মোলে কি হচ্ছে? এক্সেসিভ প্রলিফারেশনটা তো হচ্ছেই, তার সাথে ইনভেশন হচ্ছে, মানে ইউট্রাসের মায়োমেট্রিয়াম এগুলো ওটা ইনভেড করে চলে যাচ্ছে। তাহলে একটা পেশেন্টকে ধর তুই সাকশন ইভাকুয়েশন করলি, তারপর ফলো আপ করছিস, ফলো আপ করার পর দেখছিস যে ওর কোথাও বিটা ইসিজি কম ছিল, বা কখনো কমেইনি, প্ল্যাটু থেকে আবার রাইজিং টাইটার হচ্ছে, বা পেশেন্ট তোর কাছে এগেইন প্রেজেন্ট করছে কি নিয়ে, বলছে আমার আবার ব্লিডিং পার ভেজাইনা হচ্ছে, এক্সেসিভ লোয়ার অ্যাবডোমিনাল পেইন হচ্ছে, আবার ইনক্রিজিং সাইজ অফ ইউট্রাস হচ্ছে, তখন তোর মাথায় আসতে হবে যে না, তাহলে ডিজিজটা কিওর হয়নি, তাহলে কোথাও না কোথাও আমার ওই অ্যাবনর্মাল ট্রোফোব্লাস্টটা রয়ে গেছে, and there may be a chance of invasive mole or কোরিওকার্সিনোমা, সেটাও হতে পারে। তো পেশেন্ট এই ফিচারগুলো নিয়ে দেখ, লোয়ার অ্যাবডোমিনাল পেইন হবে, ভালভা ভেজাইনা থেকে ওই তোর রেডনেস হতে পারে, ব্লিডিং হতে পারে, তুই দেখলি পিভি এক্সামিনেশন করে এই ফিচারগুলো নিয়ে পেশেন্ট প্রেজেন্ট করছে। আচ্ছা, এবারে দেখ একটা পালমোনারি মেটাস্টাসিস বলে ইম্পর্টেন্ট কথা আছে, যে কোনো সময় তোদের যখন ওই
প্র্যাকটিক্যালেও স্পেসিফিক দেবে না, বলবে পেশেন্টকে তুমি কি কি টেস্ট করাবে, তার মধ্যে তোরা বলবি সবসময় যে চেস্ট এক্সরে করাবো, কারণ মোলার প্রেগনেন্সি যেটা জিটিএন মোস্ট কমন 4টে জায়গাতে ওটা মেটাস্টেসিস হয়, ঠিক আছে, লিভার হয়, ভেজাইনা হয়, ব্রেন এন্ড লাং, সরি লাংটা আগে বল, লাং হয়, ভেজাইনা হয়, ব্রেন এন্ড লিভার। তো লাং হচ্ছে 80% কেসে ওটা লাংয়ে মেটাস্টেসিস হয়, তাই জন্য চেস্ট এক্সরে করানোটা খুব ইম্পর্টেন্ট। সেটা আমি কিন্তু কার্সিনোমার ক্ষেত্রে বললাম না, যে কোনো মোলার পেশেন্ট যখনই তোর কাছে প্রেজেন্ট করছে, তুই ডায়াগনোসিস করছিস যে হ্যাঁ একে সাকশন ইভাকুয়েশন করতে হবে আমাকে, তার আগে একটা চেস্ট এক্সরে করিয়ে নেওয়া মাস্ট, লাং ইনফিল্ট্রেশন পাওয়া যায়। এই দেখ, এটা হচ্ছে এরকম স্পেসিমেন পাওয়া খুব মুশকিল এখানে, যাই হোক, কিন্তু এটা একটা ফটো হচ্ছে মায়োমেট্রিয়াম। দেখ পুরো ইউট্রাসের স্ট্রাকচারটা কিরকম ডিস্টর্ট করে দিয়েছে। প্রেগনেন্সিটা আমার তো এখানে থাকে না, পুরোটা দেখ ইনভেট করে চলে গেছে, ভেতরে ভেসাইকেল লাইক স্ট্রাকচার আছে। এটা হচ্ছে এটা অ্যাকচুয়ালি তোদেরকে বিশেষ কিছু জিজ্ঞেস করবে না, পিএসটিডি টার্মটা মনে রাখ, প্লাজেন্টাল সাইট ট্রোফোব্লাস্টিক টিউমার। এটা জিটিএন এর আন্ডারেই একটা টাইপের টিউমার। এখানে কিন্তু ইনক্রিজ অফ বিটা ইসিজি হয় না, এখানে এইচপিএল হরমোনটা ইনক্রিজ হয়। কিন্তু ফিচার এরকম কেন হয়, কারণ ওই সেম রিজন, বিটা ইসিজি যে এইচসিজি হরমোনের যে বিটা চেন ওটা সিমিলারাইজ করে এই হরমোনগুলোর সাথে, ঠিক আছে। এটা খুব রেয়ার টিউমার, ভেরি স্লো গ্রোয়িং। এটার একটাই ট্রিটমেন্ট কি, হিস্টেরেক্টমি করে দেওয়া। তোকে ইউট্রাস বাদ দিতেই হবে, তারপরে যদি মেটাস্টেসিসের ফিচার থাকে তখন আমরা কেমোথেরাপি দেবো, কিন্তু এটার একটাই ট্রিটমেন্ট। এটা খুব বেশি ডিটেলসে জানার দরকার নেই, জাস্ট টার্মটা মনে রাখ, হরমোনটা মনে রাখ যে এইচপিএল হরমোনের জন্য হয়, ভেরি রেয়ার এন্ড স্লো গ্রোয়িং টিউমার। যদি জিজ্ঞেস করে ট্রিটমেন্ট কি, বলবে হিস্টেরেক্টমি। এবার কোরিওকার্সিনোমার ফিচার গুলো কখন আমার মাথায় আসবে যে কোরিওকার্সিনোমা, তো যেটা বললাম আফটার আমার মোলার প্রেগনেন্সিকে আমি ট্রিটমেন্ট দিচ্ছি। জেনারেলি যেটা কোরিওকার্সিনোমা অ্যারাইজ করে, খুব রেয়ার ফাইন্ডিং এ হয় যে পেশেন্টের কোনো হিস্ট্রি নেই মোলার প্রেগনেন্সি, পেশেন্ট জাস্ট আইসোলেটেড ভাবে কোরিওকার্সিনোমা নিয়ে প্রেজেন্ট করে। কিন্তু ইন জেনারেল যেটা হয়, পেশেন্টের একটা হিস্ট্রি থাকে যার কমপ্লিট মোলার প্রেগনেন্সি হয়েছিল, কিন্তু পেশেন্ট নট প্রপারলি ট্রিটেড অর নট প্রপারলি ডায়াগনোসড অর লস্ট টু ফলো আপ। জেনারেলি এই পেশেন্টগুলোই লেটার অন কোরিওকার্সিনোমা ডেভেলপ করে। আদারওয়াইজ কিছু পেশেন্টের থাকে যারা হয়তো কখনো প্রেগনেন্ট হয়েছিল, একটা ট্রোফোব্লাস্টিক টিস্যু থেকে গেছিল, সেখান থেকে পরে অ্যাবনর্মাল, এটা খুবই রেয়ার ইনসিডেন্স, কমপ্লিট মোল থেকে জেনারেলি হয়। এবার যে পেশেন্টগুলো ফিচার নিয়ে প্রেজেন্ট করবে সেটা হচ্ছে পুরোপুরি কার্সিনোমার ফিচার নিয়ে প্রেজেন্ট করবে কোরিওকার্সিনোমা। জেনারেলি লাংসে মেটাস্টাসিস থাকে, আমি বললাম 80% কেসে পেশেন্টের চেস্ট ইনভলভমেন্টের যে সিমটম গুলো থাকবে, যেমন হিমোপটিসিস থাকবে, কাফ থাকবে, পেশেন্ট এগুলো নিয়ে প্রেজেন্ট করবে। হিস্ট্রি অফ অ্যামেনোরিয়া থাকবে, লস অফ ওয়েট, যা যা কার্সিনোমার ফিচার হয়, ব্লিডিং পার ভেজাইনা, এই নিয়ে পেশেন্ট প্রেজেন্ট করবে। এবার আমি ডায়াগনোসিস কিভাবে করব, বিটা ইসিজি এগেইন, বিটা ইসিজি মোর দেন 1 লাখ তো হবেই, অনেক বেশি ইনক্রিজ টাইটার থাকবে বিটা ইসিজি। আচ্ছা, এছাড়াও কোরিওকার্সিনোমা আরেকভাবে ডায়াগনোসিস করা যায়। আচ্ছা, 3টে ডায়াগনস্টিক ক্রাইটেরিয়া বলছি, এটা ভালোভাবে মাথায় রাখতে হবে। মোলার প্রেগনেন্সি সাকশন ইভাকুয়েশন হয়ে গেল, এবার আমি ফলো আপ করছি। যদি আমি দেখি যে বিটা ইসিজি টাইটার প্লেটিউ ওভার 3 উইকস ফর 3 or more অবজারভেশন বা 4 or more অবজারভেশন, ধর তুই 3 উইকস ধরে একটা পেশেন্টকে আমি উইকলি ফলো আপ করছি, তো 3 উইকস ধরে আমি দেখছি যে ওর একটা প্লেটিউ ফেজে চলে গেছে, মানে ধর কারোর 80,000 বিটা ইসিজি, সাপোজ 80,000ই আমি পাচ্ছি, এভরি অবজারভেশনে আমি 80,000 পাচ্ছি, এটা হচ্ছে একটা ডায়াগনস্টিক ক্রাইটেরিয়া। সেকেন্ড ডায়াগনস্টিক ক্রাইটেরিয়া হচ্ছে ওভার 2 উইকস আমি যদি 3 or more অবজারভেশনে দেখি ইনক্রিজিং টাইটার, মানে ধর প্রথমে আমি 80,000 পেলাম, তারপর পেশেন্ট যখন এলো 1,10,000, তারপর আরো ইনক্রিজ করছে 10% or more বলে, যদি ইনক্রিজিং টাইটার হয় কতদিনে বললাম, ওভার 2 উইকস 3 or more অবজারভেশন, ঠিক আছে। ওভার 2 উইকসে আমি 3 বার বা 3 বারের বেশি যতবারই বিটা ইসিজি করাচ্ছি দেখছি ইনক্রিজিং টাইটার হচ্ছে, এটা। আর সেকেন্ডলি কি, ধর যে পেশেন্টের আমি সাকশন ইভাকুয়েশন করেছিলাম তার তো কিছু প্রোডাক্ট আমি পেয়েছিলাম, যেটা আমি প্রোডাক্ট অফ কনসেপশন বের করেছিলাম, তাহলে আমরা কি করি দেখবি, ওটিতে গেলে আমরা যাই পাই পেশেন্টের বডি থেকে সেটা আমরা হিস্টোপ্যাথোলজিতে পাঠাই। তাহলে হিস্টোপ্যাথোলজি আমাকে ডায়াগনোজ করে দিয়েছে যে এটা কোরিওকার্সিনোমা, তাহলে 3টে ক্রাইটেরিয়া, এই 3টে ক্রাইটেরিয়া যদি আমার হয় তাহলে আমাকে ওটা স্ট্যাম্পড হয়ে গেল অ্যাজ আ কেস অফ কোরিওকার্সিনোমা, মানে ওটা নন ম্যালিগন্যান্ট কেস নয়। তাহলে তার আমি ইনভেস্টিগেশন এগুলো দেবো, বিটা ইসিজি যেটা বললাম, চেস্ট এক্সরে দেবো, আল্ট্রাসাউন্ড করতে দিতে হবে আমাকে। বাকি ওর আরো অন্যান্য জায়গাতে মেটাস্টাসিস হতে পারে, কোন কোন জায়গাগুলো বললাম, লিভারে হতে পারে, ব্রেনে হতে পারে। পেশেন্টের যদি সেরকম প্রেজেন্টেশন থাকে, ধর পেশেন্ট নিউরোলজিক্যাল সিমটম আমি কিছু পাচ্ছি, তাহলে অবশ্যই আমাকে ব্রেন এমআরআই দিতে হবে। আদারওয়াইজ জেনারেলি আমরা দিই না শুরুতেই, কিন্তু একটা হোল অ্যাবডোমেন আল্ট্রাসাউন্ড আমাকে দিতে হবে, বা সিটি স্ক্যান লিভার মেটাস্টাসিসটা দেখানোর জন্য, বা এমআরআই যেটা আমরা দিতে পারি। এই যে এইটা যেটা আমি বললাম, এইটা এই ক্রাইটেরিয়াটা ফিগো ক্রাইটেরিয়া, এটা খুব ইম্পর্টেন্ট, যে কখন আমার মাথায় স্ট্রাইক করবে যে ওটা কোরিওকার্সিনোমার দিকে যাচ্ছে, এই জন্যই ফলো আপটা এত ইম্পর্টেন্ট, ঠিক আছে।
এই ক্রাইটেরিয়াটা সবাই বুঝতে পারলি না আরেকবার বলবো? 4 or more ভ্যালুতে আমি প্ল্যাটিউ পাচ্ছি ওভার 3 উইকস অবজারভেশন, আর ওভার 2 উইকস অবজারভেশনে যখন আমি ইনক্রিজিং টাইটার পাচ্ছি 10% or more। আর একটা হচ্ছে আমার হিস্টোপ্যাথোলজি প্রুভেন কোরিওকার্সিনোমা। এই তিনটে আমার ক্রাইটেরিয়া। এটা যদি হয় তখন আমাকে পেশেন্টকে ক্যাটাগরাইজ করতে হবে। এটা যেটা আমি বলছিলাম সিমটম যেরকম থাকবে, ধর মেটাস্টাসিস, সাইট অফ মেটাস্টাসিসের উপর, এটা তো নিজেদের আইডিয়া থেকে আমরা বলতে পারবো। সিস্টেমিক সিমটম থাকবে, যেখানে যেখানে দেখ 80% লেখা আছে হচ্ছে পালমোনারি মেটাস্টাসিস, মোস্ট কমনলি এটা পালমোনারি মেটাস্টাসিসই হয়। এইটাও একটা এগেইন একটা ফিগো ক্রাইটেরিয়া। ডিজিজটাকে ওভারঅল স্টেজে ভাগ করেছে, স্টেজ 1 2 3 4। স্টেজ 1 মানে সবাইকার নরমালি মাথায় আসবে স্টেজ 1 মানে মিনিমাল আছে, ডিজিজটা কনফাইন্ড টু ইউট্রাস আছে, ঠিক আছে। স্টেজ 2 জেনাইটাল স্ট্রাকচারের মধ্যেই আছে কিন্তু আমার ইউট্রাসের বাইরে গেছে, ঠিক আছে। স্টেজ 3 বুঝতে পারছিস সবাই? হ্যাঁ। তারপর স্টেজ 4 তো লাংসটা আমার প্রথম মাথায় আসবে, কারণ এটাও ঠিক যে যখন পেশেন্টের লাংয়ে মেটাস্টাসিস হচ্ছে 80% কেসে ওটার প্রগনোসিস তাও বেটার, কিন্তু যে পেশেন্টটার একবার লিভারে মেটাস্টাসিস হয়ে যাচ্ছে সেটা হচ্ছে ওয়ার্স্ট প্রগনোসিস, লিভার মেটাস্টাসিস, পেশেন্টকে আর ফেরানো যায় না। এই জিনিসটা এটা একটা দেখে মনে হচ্ছে এখন খুব জটিল ক্লাসিফিকেশন, এটা আমি বলছি কেন করা হয়। ধর আমি জেনে গেলাম যে পেশেন্টটার কোরিওকার্সিনোমা হয়েছে, তাহলে আমার ফার্স্ট কি মাথায় স্ট্রাইক করবে? যে কোনো পেশেন্টের ডায়াগনোসিস হওয়ার পর ট্রিটমেন্ট। এবার আমি সব পেশেন্টকে তো জেনারেলাইজ করে সবাইকে একই কেমোথেরাপি দেবো না, তাই তো প্রতিটা পেশেন্টের স্টেজ ফিচার আলাদা। তাহলে এখানে অনেক পেশেন্ট তোর কাছে আসবে, তাহলে আমাদের একটা দেখ ওয়ার্ল্ড ওয়াইড ট্রিটমেন্টের সিমিলারিটি রাখার জন্য ফিগো কি করেছে, পেশেন্টকে রিস্ক ক্যাটাগরাইজ করেছে, লো রিস্ক আর হাই রিস্ক। তার আন্ডারে কিছু পয়েন্টস আছে, এটা থিওরিতে কোথাও লিখতে হয় না, তোরা খালি মনে রাখবি যে লো রিস্ক মানে 0 to 6, হাই রিস্ক হচ্ছে মোর দ্যান ইকুয়ালস টু 7। তার কিছু পয়েন্টস আছে, কিছু বেসিসে কেউ যদি এটাকে মুখস্থ করতে পারিস খুব ভালো, কেউ না পারলেই ছেড়ে দে, কিন্তু এই স্কোরটা মনে রাখতে হবে যে কখন লো রিস্ক কখন হাই রিস্ক। কেন এটা আমি ক্যাটাগরাইজ করলাম? আমাকে টু ডিটারমাইন দ্য কেমো রেজিমেন, আর কিছুই নয়। যে পেশেন্টকে তো আমি এবার কেমোথেরাপি দেবো, এই পেশেন্টকে তো আমার হিস্টেরেক্টমি করে কোনো লাভ নেই, কোরিওকার্সিনোমা ডেভেলপ করেছে মানে আমাকে একটা জেনারেলাইজ ট্রিটমেন্ট করতে হবে, মানে ওর সিস্টেমে চলে গেছে ডিজিজটা, সিস্টেম থেকে সরাতে গেলে আমাকে কেমোথেরাপি দিতে হবে। কেমোথেরাপির এজেন্টটাকে ডিটারমাইন করার জন্য আমাকে পেশেন্টকে লো আর হাই রিস্কে ক্যাটাগরাইজ করতে হলো। লো রিস্ক যদি আমার পেশেন্ট হয় মানে স্কোর যদি আমার লেস দ্যান ইকুয়ালস টু 6 হয়, তাহলে আমি একটা সিঙ্গেল এজেন্ট কেমোথেরাপি দেবো, যেটার কথা আমি তখন বললাম কি মেথোট্রেক্সেট। কিন্তু যদি হাই রিস্ক হয় তখন আমাকে মাল্টিপল এজেন্ট দিতে হবে। এই চার্টটা কেউ আরেকবার দেখতে চাস যে কেন লো রিস্ক হাই রিস্ক? কে বলছে পিছন থেকে যে না না আর দেখতে চাই না, কেউ ওটা বললো না। এবারে দেখ ড্রাগ শিডিউলটা তোদেরকে জেনারেলি যেটা হয়, লো রিস্ক যেটা দুটো ড্রাগের যেটা থাকে, মেথোট্রেক্সের মেইন ড্রাগ হচ্ছে আমরা সাইটোটক্সিক কি মেথোট্রেক্সের, আমরা ফার্মাতে কি পড়েছিলাম যে মেথোট্রেক্সের দিলে আমরা ফোলিনিক অ্যাসিড দেবো, কারণ এই হেপাটিক টক্সিসিটিটাকে কমব্যাট করার জন্য মেইন ড্রাগ আমার মেথোট্রেক্সের, এই জন্য আমরা বলছি সিঙ্গেল এজেন্ট কেমোথেরাপি। এইটা তোদেরকে জিজ্ঞেস করা হবে লো রিস্কটা, হাই রিস্কের ওই পুরো ইমাকোটা জিজ্ঞেস করা হয় না। তাহলে আমরা কোন কোন ডেতে দিচ্ছি দেখ, হ্যাঁ যা ডে 1 3 5 7 4 দিন আমি দেবো, তারপর তার অল্টারনেট ডেতে আমি ফোলিনিক অ্যাসিড দেবো। পেশেন্টকে আমি অ্যাডমিট করব, যখন ডায়াগনোসিস হয়ে গেল চোখের সামনে দিতে হবে তোকে পেশেন্টকে রেখে, এটা হচ্ছে আমার রেজিমেন। আর সাইড এফেক্ট গুলো সবাই পড়েছি, সেটা ফার্মাতে জাস্ট লেখার জন্য লিখেছি, বাট এটা রেজিমেন্টটা দেখে রাখ। এটা হচ্ছে ফিগো স্কোর, যখন আমি লেস দ্যান 6 পাচ্ছি তখন আমি সিঙ্গেল এজেন্ট কেমোথেরাপি দিচ্ছি উইথ মেথোট্রেক্সেট এন্ড ফোলিনিক অ্যাসিড। এবার এই পেশেন্টটাকেও তো আমাকে ফলো আপ করতে হবে, সেম ফলো আপ রুটিন ফলো আপ করবো, যে বিটা একই জিনিস দিয়ে আমি ফলো আপ করবো, বিটা ইসিজি টাইটার একইভাবে তিনটে আমি কনসিকিউটিভ নর্মাল ভ্যালু চাইবো, কিন্তু এর যেটা আমি তখন 6 মান্থ করছিলাম, বললাম না আমি এরপর মান্থলি করবো 6 মান্থ, মোলার প্রেগন্যান্সিতে বললাম, কিন্তু এর একটু ইনক্রিজ করবে, অবভিয়াসলি এটা কোরিওকার্সিনোমার কেস, তাহলে 12 মান্থস অবধি আমি করব, 6 মান্থে আমি পেশেন্টটাকে ছেড়ে দিতে পারবো না। আর একটা ফিগো আরেকটা জিনিস আমাদেরকে রেকমেন্ড করছে, আমরা তো ওখানে সাকশন ইভাকুয়েশন করে তিনটে কনসিকিউটিভ নর্মাল ভ্যালু পাচ্ছিলাম, হয়ে যাচ্ছিল, ফিগো বলছে ধর আমি কেমোথেরাপি দিলাম তো দুটো কনসিকিউটিভ নর্মাল ভ্যালুতেও ও আর এটা রিপিট করতে বলছে কেমোথেরাপি, এটা ফিগো বলছে, কিন্তু নট অলওয়েজ ডান, সব সময় এটা করা হয় না, অনেক সময় আমরা একটা ওই যেটা বললাম 1 3 5 7 2 4 6 8 এইটা দিয়ে ফলো আপ করছি, এটাই রাখছি, এগেন আমরা অনেক সময় রিপিট করি না কেমোথেরাপি, বাট ফিগো বলছে। আচ্ছা এবার কিছু কিছু পেশেন্ট থাকে যারা হচ্ছে যে লো ডোজে কাজ হয় না, ধর আমি লো ডোজ দিয়েছি 1 গ্রাম করে মেথোট্রেক্সেট দিচ্ছি, তখন তাদেরকে আমাদের একটু ডোজটা ইনক্রিজ করে 1.5 করা হয় কিছু পেশেন্টের ক্ষেত্রে। আচ্ছা পিএসটিটি তে আমি বললাম হিস্টেরেক্টমি, ওটাই ট্রিটমেন্ট অফ চয়েস, এটা যেটা ফলো আপ বললাম 12 কনসিকিউটিভ মান্থ অবধি আমাকে ফলো আপ করতে হবে, ঠিক আছে। ফিগো বলছে অ্যাডিশনাল দুটো কোর্স অফ রেজিমেন দিতে,
দেওয়া হয় না এটা সব সময়। আচ্ছা, এবার হাই রিস্ক, ওখানে আমি একটা বললাম ফিগো স্টেজিং দেখালাম, স্টেজ 1 2 3 4 দেখিয়েছি একটা, যেটা ইউট্রাসের মধ্যে থাকছে, জাস্ট ইউট্রাসের বাইরে লাং মেটাস্টেসিস এন্ড আদার সাইড, চারটে স্টেজ, ঠিক আছে। এবার হাই রিস্ক কখন বলছে, দেখ আরেকটা রিস্ক ক্যাটাগরাইজ করা হলো মোর দ্যান ইকুয়ালস টু 7, যেটা রিস্ক স্কোর করা হলো। তাহলে হাই রিস্ক বলছে এই পেশেন্ট গুলোকে যখন স্টেজ 1 2 3 থাকছে তার সাথে রিস্কে মোর দ্যান ইকুয়ালস টু স্কোর, যেটা রিস্ক স্কোরিং যেটা, সেটা মোর দ্যান ইকুয়ালস টু 7 হচ্ছে, তখন সেটা হাই রিস্ক পেশেন্টের মধ্যে পড়ছে। আর স্টেজ 4 তো তোরা বুঝতেই পারছিস যে স্টেজ 4 যদি কোনো পেশেন্ট আমি পাই, মানে মেটাস্টেসিস অল ওভার দ্য বডি, তাহলে আর ওকে তো তোর রিস্ক ক্যাটাগরাইজ করার, স্কোরিং এর কোনো দরকার নেই, ওটা তো এমনি আমার হাই রিস্ক হয়ে যাচ্ছে। ধর যার ব্রেনে আছে, ভ্যাজাইনাতে আছে, সব জায়গায় লিভারে মেটাস্টাসিস, ওটা এমনি আমার হাই রিস্ক। তখন ওদের ক্ষেত্রে এই যে রেজিমেন্টটা না, এটা রিসেন্টলি এসেছে, হ্যাঁ, মডিফাইড ব্যাকশো, যেটা আগে যেটা আমরা সবসময় যেটা আমরা নিজেরা পেশেন্টকে দিয়েছি পিজিটি শিপে, আমাদের সময় আমাদের পেশেন্টকে দিতে হতো। এখন যেটা করেছে অঙ্কোলজির কেমো পার্টটাকে ওরা আলাদা করেছে, গাইনি পিজিটিদের আর দিতে হয় না, আমরা পেশেন্টকে ইমাকো বা ইমায়েব এটা দিয়েছি, ঠিক আছে। ইমাকো হচ্ছে শর্ট ফর্ম, ইমাকো কোনো একটা ড্রাগ নয়, এটা হচ্ছে আমার ড্রাগ গুলোর নাম। এটা রিসেন্টলি এসেছে ম্যাক 3 রেজিমেন্ট, তোদেরকে আমি এইটা বলছি, জাস্ট তোরা কিছু ডে ফে মনে রাখতে হবে না, তোরা নামগুলো মনে রাখবি। ইমাকো পুরো দেখ, ইতে কি হচ্ছে ইটোপোসাইট, এম এ মেথোট্রেক্সেট, অ্যাক্টিনোমাইসিন ডি, এই সব নামগুলো তোরা পড়েছিস কিন্তু কেমোতে, এই ফার্মাতে সাইটোটক্সিক ড্রাগে পড়েছিস তো, সাইক্লোফসফামাইড আর অঙ্কোভিন, বা ওর একটা নাম আছে ভিনক্রিস্টিন, ঠিক আছে। এটা হচ্ছে আমার ইমাকো রেজিমেন। ইমাকো রেজিমেন আমি সবসময় দিচ্ছি পেশেন্টকে অ্যাডমিট করে, তোর আন্ডার অবজারভেশন। শুধু ড্রাগের নামগুলো মনে রাখ, এই ডোজ ফোজ এগুলো তোদের জিজ্ঞেস করবে না। যদি পেশেন্ট ইমাকোতে রেজিস্ট্যান্ট হয় তখন আমরা ওই ইমাএফ বলে একটা কথা লেখা ছিল, ওটা দেওয়া হয়, সিসপ্লাটিন দেওয়া হয় পেশেন্টকে, ঠিক আছে। এটাও সেম, উইকলি বিটাইসিজি আমরা টেস্ট করতে থাকবো, আর এটার আবার ইনক্রিজ হয়ে গেল ডিউরেশনটা, ওটা 12 মান্থস বলেছিলাম, এটা 24 মান্থস, এটা ইনক্রিজ করে গেল। আর একটা হচ্ছে এটাতে কিন্তু আমাদেরকে রিপিট করতে হবে রেজিমেন। আমরা কি বলছিলাম যে যেটা লো রিস্ক হচ্ছে, যারা লেস দ্যান 6 স্কোর, মানে 0 to 6 স্কোর, তাদের ক্ষেত্রে ফিগো বলছে যে দুটো আমাকে রেজিমেন, মানে দুটো আবার ড্রাগ, তোর কেমোথেরাপি দুবার আমাকে রিপিট করতে হবে। অনেক সময় ওটাতে করা হয় না, কিন্তু এরা বলছে এখানে রিপিট করতে হবে। জেনারেলি হাই রিস্কের ক্ষেত্রে আমরা ইমাকো রেজিমেন্টটাকে আবার রিপিট করি, একই ফলো আপ, ঠিক আছে। আর এটা যদি এটা জাস্ট লিখেছি, এগুলো জেনে রাখবি যে যদি যেখানে যেখানে মেটাস্টাসিস হবে তার কি সিমটম হবে। ধর ভেজাইনা বা পেলভিসে মেটাস্টাসিস হলো, তাহলে ওই সিমটম গুলোই হবে। ভেজাইনাল ব্লিডিং হলো, এবার কিছু লোকালাইজ ট্রিটমেন্ট হয়। অনেক সময় ধর পেশেন্ট আন্ডার কেমোথেরাপি পেশেন্ট তোর কাছে বারবার আসছে ভেজাইনাল ব্লিডিং নিয়ে, তাহলে আমরা কি করব? আমি তো অবভিয়াসলি ওই পেশেন্টকে সাকশন ইভাকুয়েশন করব না, হিস্টেরেক্টমিও করব না, তাহলে যে কোনো লোকাল সাইটে ব্লিডিং বন্ধ করার জন্য আমরা যা করি, হয়তো পেশেন্টকে কনজারভেটিভ ভেজাইনাল প্যাকিং করে রেখে দিলাম। তোর কাছে এরকম পেশেন্ট আসবে যখন আন্ডার কেমোথেরাপি চলবে, ধর কেমো দিয়ে তুই বাড়ি পাঠালি, ফের একবারেই তো একটা সেটিং এই তো কিওর হয় না, পেশেন্ট ফের আসতে থাকে সিমটমস নিয়ে, তো তখন এগুলো আমরা করা হয় জেনারেলি। আর ভালো সেটআপ হলে ক্রায়োটা এসব করা হয়। এই যে পালমোনারি ফিচার গুলো থাকবে, যেটা বললাম, চেস্ট পেন, কাফ, হিমোপ্টাসিস, লাং মেটাস্টাসিস, মোস্ট কমনলি 80% লাং মেটাস্টাসিসই হয়। ভ্যাজাইনাল মেটাস্টাসিস কিন্তু কেউ মোস্ট কমনলি বলবি না, জেনারেলি মাথায় ওটাই চলে আসে যে যেহেতু ইউট্রাসে হচ্ছে প্যাথোলজিটা, বলা হয় মোস্ট কমন সাইট অফ মেটাস্টাসিস, সবাই ভ্যাজাইনা বলে দেয়, কিন্তু সেটা কখনোই নয়। মোস্ট কমন হচ্ছে আমার লাংস। একই আনসার হবে যে সিঙ্গেল এজেন্ট কেমোথেরাপি কখন দেবো, যখন আমার লো রিস্ক, আর মাল্টিপল এজেন্ট দেবো আমার হাই রিস্ক, আনসারটা সেম। তার সাথে কিছু সাপোর্টিভ ট্রিটমেন্ট আমি দিতে পারি, যেটা হচ্ছে তোর এই যেমন লেখা আছে দেখ, থোরাকোটমি, এগুলো করা হয় যে সিভিয়ার পেশেন্ট গুলোতে করা হয়। এই যে হেপাটিক যেটা বললাম, যদি লিভারে মেটাস্টাসিস হয় দেন প্রগনোসিস হচ্ছে ওয়ার্স্ট, এটা রেয়ার, লিভারে মেটাস্টাসিসটা রেয়ার। আর বাকি সেরিব্রাল মেটাস্টাসিস হলে নিউরোলজিক সিমটম থাকবে, একই আমাকে ইমাকো দিতে হবে, একই হাই রিস্ক এগুলো সব। আচ্ছা, এবারে সাবসিকুয়েন্ট প্রেগন্যান্সি, পেশেন্ট ফের আবার জিজ্ঞেস করবে যে আমি প্রেগন্যান্সি নিতে পারবো কিনা। তো আমরা তো কখনোই পেশেন্টকে হিস্টেরেক্টমি করছি না, একমাত্র পিএসটিটি ছাড়া, প্লাজেন্টাল সাইট ট্রোফোব্লাস্টিক টিউমার ছাড়া, তো অবভিয়াসলি পেশেন্ট ইন ফিউচার প্রেগন্যান্সি নিতে পারবে। এবার যখন ফলো আপ কমপ্লিট হয়ে যাবে, পেশেন্ট তোর মনে হলো যে হ্যাঁ ফিট টু টেক প্রেগন্যান্সি, তখন পেশেন্টকে আমি বলবো যে এবার প্রেগন্যান্সি নিতে পারে। এবার ধর পেশেন্ট প্রেগন্যান্সি নিল, ভালো আউটকাম এলো প্রেগন্যান্সিটার, তাহলেও কি আমাকে পেশেন্টকে কিছু বিষয় অ্যাওয়্যার করতে হবে না? করতে হবে। আমি কি বললাম, কোরিওকার্সিনোমা জেনারেলি কমপ্লিট মোল থেকে হয়, কিন্তু কিছু কিছু সময় আইসোলেটেড কোরিওকার্সিনোমাও হয়। তাহলে এই যে পেশেন্ট গুলো ধর নর্মাল প্রেগন্যান্সি ফুল টার্ম হলো, কোরিওকার্সিনোমার পরের পেশেন্ট বলছি,
ডেলিভারি হয়ে গেল, কিন্তু পেশেন্টগুলোকে তোকে এই ফ্যাক্টরটা অ্যাওয়্যার করতে হবে যে আফটার ডেলিভারি 9 মান্থস, আমি ফুল টার্ম ডেলিভারির কথা বলছি, আফটার ডেলিভারি ওদেরকে বিটা এইচসিজি দিয়ে ফলো আপ করতে হবে, কারণ দেয়ার ইজ এ চান্স অফ কোরিওকার্সিনোমা, যেহেতু পেশেন্টটা অলরেডি হয়েছিল। তাহলে আমি এবার কোশ্চেন জিজ্ঞেস করি পিছন থেকে, এই একদম পিছনে তুই বল তাহলে, ওই হ্যাঁ তুই 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 তোর দিকে তাকিয়ে আছি আমি, তোর পিছনে। কি নাম তোর? বল তাহলে সিঙ্গেল এজেন্ট কেমোথেরাপি কখন দেবো? খুব ইজি কোশ্চেন এটা, আগে বল কেমোথেরাপি কখন দেবো? লেম্যানের মতো ক্যান্সার ওরকম বললে হবে না। এটা এটা কি? হ্যাঁ হ্যাঁ কখন দেবো? এটা পরের যে পোরশনটা পড়াচ্ছি এটা কি পড়াচ্ছি? জিটিএন, জিটিএন এর ফুল ফর্ম বল, জোর আমি কিছু শুনতে পাচ্ছি না। জেস্টেশনাল ট্রোফোপ্লাস্টিক নিওপ্লাসিয়া। হ্যাঁ, এখানে তারপর আমি কি বললাম, এটা যেটা পড়াচ্ছি কোরিওকার্সিনোমা, তাহলে কোরিওকার্সিনোমাতে, তাই তো, কোরিওকার্সিনোমাতে আমরা কেমোথেরাপি দেবো, কখন সিঙ্গেল এজেন্ট দেবো বল, যে জানিস, যার মাথায় আসছে বল। লো রিস্কে দেবো। লো রিস্ক মানে আমরা কিভাবে ক্যাটাগরাইজ করছি? 0 to 6 ফিগো স্কোরিং করছি, ঠিক আছে। তাহলে কি বুঝতে পারলি কাদের দেবো? 0 to 6 যাদের স্কোর হচ্ছে, ফিগো স্কোরিং, ঠিক আছে, তুই শুনিসনি। কি দেবো এবার সিঙ্গেল এজেন্ট কেমোথেরাপি? মেথোট্রেক্সেট দেবো, ওটা সাইটোটক্সিক, আর তার সাথে ফোলিনিক অ্যাসিড। ডে গুলো ডে, হ্যাঁ আচ্ছা। এবার তাহলে আর মাল্টিপল এজেন্ট কেমোথেরাপি তাহলে কাদেরকে দেবো কোরিওকার্সিনোমাতে? স্টেজ 1 2 3, তার সাথে স্টেজ 1 2 3 প্লাস স্কোর মোর দ্যান ইকুয়ালস টু 7, অর স্টেজ 4। স্টেজ 4 কোনগুলো হচ্ছে? যাদের মেটাস্টাসিস অল ওভার দ্য বডি, তাহলে ওদেরকে তো আলাদা করে আমাকে রিস্ক ক্যাটাগরাইজ ফিগো স্কোরিং কিছু করতে হচ্ছে না, তাহলে ওরা তো অলওয়েজ মাল্টিপল এজেন্ট কেমোথেরাপি পাবে। আর একটা হচ্ছে স্টেজ 1 2 3 প্লাস স্কোরিং যেটা করলাম, তাদের আমি ওটা মাল্টিপল এজেন্ট জিজ্ঞেস করবো না অবভিয়াসলি, ইমাকো ইমায়েব এরকম করে মনে রাখবি, ঠিক আছে। এবার ফলো আপটা বল বল। হুম হুম লো রিস্কে, হ্যাঁ, আর যেটা হাই রিস্ক হচ্ছে 24 মান্থস, ঠিক আছে। আচ্ছা, এবারে যেটা তিনটে ক্রাইটেরিয়া বলেছিলাম যে কখন আমার মাথায় স্ট্রাইক করবে যে এটা কোরিওকার্সিনোমা হচ্ছে, কে বলতে পারবি ক্রাইটেরিয়া গুলো? যার মনে আসছে বল বল। হ্যাঁ বল বল। না, এটা ক্রাইটেরিয়া নয়, ক্রাইটেরিয়া একদম ডেফিনিট হবে। এটা তুই যেটা বলছিস ওটা, ওটা অবভিয়াসলি ওটা ফার্স্টে পেশেন্ট আসবে, ক্লিনিক্যাল প্রেজেন্টেশন। ক্রাইটেরিয়া বললাম তিনটে। হ্যাঁ বল বল বল, জোরে বল না দাঁড়িয়ে। ঠিকই বলছিস, এটাই ঠিক বলছিস। রাইজিং অফ বিটা আইসিজি টাইটার 10% অর মোর, কতগুলো অবজারভেশন? 3 অর মোর অবজারভেশন ওভার 2 উইকস। আর একটা প্লেটিউ, প্লেটিউটা মনে রাখবি, দেখ প্লেটিউ একটু ইজি করে দিচ্ছি, প্লেটিউটা মনে রাখবি একটু বেশি দিনের। প্লেটিউটা হচ্ছে 4 অর মোর অবজারভেশন ওভার 3 উইকস হলো। আর একটা হিস্টোপ্যাথোলজি, আর রাইজিং টাইটারটা হচ্ছে 3 অর মোর অবজারভেশন ওভার 2 উইকস। হ্যাঁ বল। হ্যাঁ, কোরিওকার্সিনোমা আমার মাথায় কখন স্ট্রাইক করবে, তাই তো। হ্যাঁ মেটাস্টাসিস পাচ্ছি, এইটা হচ্ছে তোর। আরেকটা হচ্ছে যেটা বললো হিস্টোপ্যাথোলজিক্যালি, আমি যখন পাঠিয়েছিলাম সাকশন ইভাকুয়েশন করে, ওরা আমাকে হিস্টোপ্যাথোলজিতে ডেফিনিট করে বলেছে যে ইট ইজ আ কেস অফ কোরিওকার্সিনোমা। সেই পেশেন্টটা তো আমার কাছে আসছে এভরি উইক, আমি তো ফলো আপ করছি বিটা আইসিজি নিয়ে, তাহলে আমি তখন পেশেন্টকে ওখানে স্টপ করবো, আই উইল স্টার্ট কেমোথেরাপি। তার আগে আমি রিস্ক ক্যাটাগরাইজ করবো, ঠিক আছে। আর আমি কোন পেশেন্টের ক্ষেত্রে বললাম যে হিস্টেক্টমি করে দেবো? বল বল। পিএসটিটি, প্লাজেন্টা ট্রোফোব্লাস্টিক টিউমার, এই পেশেন্টগুলোর ক্ষেত্রে আমি কখন হিস্টেক্টমি করব? এদের ট্রিটমেন্ট তো নয় হিস্টেক্টমি, ট্রিটমেন্ট তো কেমোথেরাপি বা ধর, না সেটাও নয়। ধর পেশেন্ট বলছে, পেশেন্ট তোকে এসে বলছে যে আমার ফ্যামিলি কমপ্লিট, আমার আর কোনো প্রেগন্যান্সি নেওয়ার ইচ্ছে নেই, তখন ওর ডেফিনিটিভ ট্রিটমেন্ট কিন্তু কেমোথেরাপি, কিন্তু সাইমালটেনিয়াসলি বেটারমেন্টের জন্য বা পেশেন্টের যেহেতু চয়েস অফ ট্রিটমেন্ট, পেশেন্ট বলছে ও হিস্টেক্টমি করে দিতে, তখন সেই পেশেন্টদের আমরা উইল গো ফর হিস্টেক্টমি, ঠিক আছে। আর কিছু কনফিউশন থাকলে জিজ্ঞেস কর। তোদের এটা আমি প্র্যাকটিক্যালটা বলে দিচ্ছি কিভাবে দেবে, এটা কিন্তু দেবেই, অফসেট টেবিলে থাকবে কোশ্চেন, একটা জার থাকবে,
জারের মধ্যে হচ্ছে তোর ওই ভেসাইকেল লাইক স্ট্রাকচার, যেটা ওই স্পেসিমেনটা যেখানে ওটা আমরা ট্রাই করছি যেখান থেকে আনিয়ে নেওয়া হবে। এখানে এখনো আমি তো একটাও পেলাম না মোলার প্রেগন্যান্সি। প্যাথোতে আছে তো, প্যাথোতে আছে তো, ওটাই ওটাই দিয়ে দেবে তাহলে। এবার তোকে আইডেন্টিফাই করতে দেবে, তোকে বলতে হবে যে এটা কি। আইডেন্টিফাই করার পর তোকে ক্রস কোশ্চেন, প্রথম যে কোশ্চেনটা করবে যে এই যে পেশেন্টটা স্পেসিমেনটা আছে এটা কি ক্লিনিক্যাল ফিচার নিয়ে তোমার কাছে প্রেজেন্ট করেছিল, তাহলে ক্লিনিক্যাল ফিচার ওইগুলো বলতে হবে। পেশেন্ট বলেছিল হিস্ট্রি অফ অ্যামেনোরিয়া, ব্লিডিং পার ভ্যাজাইনা, লোয়ার অ্যাবডোমিনাল পেন, তারপরে হচ্ছে এক্সপালশন, হ্যাঁ বল, গ্রেপস লাইক ম্যাটেরিয়াল পার ভ্যাজাইনা। তার সাথে পেশেন্ট কখনো বলতে পারে কাফ হচ্ছে, হিমোপ্টাসিস হচ্ছে, ট্রেমার হচ্ছে, আর এক্সেসিভ নজিয়া, ভমিটিং, হাইপারএমেসিস গ্র্যাভিডিনাম হচ্ছে। এগুলো হবে পেশেন্টের ক্লিনিক্যাল ফিচার। এরপর কোশ্চেন কি করবে যে পেশেন্টকে তুমি ফার্স্ট টেস্ট কি করবে, এক্সামিনেশন। তাহলে এক্সামিনেশনে আমরা কি করব, প্রথম যেহেতু হিস্ট্রি অফ অ্যামেনোরিয়া দিচ্ছে ইউপিডি করব, আর জেনারেল এক্সামিনেশনে আমরা সিভিয়ার প্যালার পেতে পারি, সিভিয়ার গ্রেড প্যালার পেতে পারি। তারপর পার অ্যাবডোমিনাল এক্সামিনেশনে আমরা ইউট্রাসের হাইটটা কোইনসাইড করতে পারে উইথ পিরিয়ড অফ জেস্টেশন অর মোর হতে পারে। তারপর পিভি এক্সামিনেশন, পিভি এক্সামিনেশনে আমরা ব্লিডিং পাবো আর গ্রেপস লাইক ভেসাইকেল পাবো, এটা হলো। এবার ইনভেস্টিগেশন কি করব, ইউপিডি তো আমার শুরুতেই হয়ে গেল, ব্লাড ফর বিটা এক্সিজি করলাম, রুটিন ব্লাড কাউন্ট, আমরা অ্যানিমিয়া পেতে পারি, সিভিয়ার গ্রেড। আর কি কি করব, ডেফিনিট করে আমার যেটা মানে ডায়াগনোসিস অফ চয়েস, আমার ডায়াগনস্টিক টুল অফ চয়েস কি করব, হ্যাঁ ইউএসজি করব। ইউএসজি করে আমি দেখতে পাবো ইউএসজি প্লেটে একটা টিপিক্যাল অ্যাপিয়ারেন্স পাওয়া যায়, ওটাকে বলা হয় স্নোস্টর্ম অ্যাপিয়ারেন্স। ইউএসজি প্লেট আমি দেখাচ্ছি, এখানে আছে ইউএসজি প্লেটে এরকম স্নোস্টর্ম অ্যাপিয়ারেন্স পাওয়া যায়, যেটা আমার মোলার প্রেগন্যান্সিতে হয়। তাহলে ডেফিনিটিভ ডায়াগনোসিস কেউ এমআরআই বলবি না, ওইসব আমরা দেখি না, তাহলে আমরা ইউএসজি করব। তারপর ট্রিটমেন্ট কি বলেছিলাম, মোলার প্রেগন্যান্সি, সাকশন ইভাকুয়েশন, পেশেন্টকে ওটিতে নিয়ে যাব আন্ডার অ্যানাস্থেসিয়া, স্পাইনাল বা স্যাডেল ব্লকে আমরা সাকশন ইভাকুয়েশন করি। তাহলে এটা আমার ট্রিটমেন্ট। তারপর ওই যে মেটেরিয়ালটা পেলাম আমরা হিস্টোপ্যাথোলজিতে পাঠাবো, তারপর নেক্সট ফলো আপ করবো কিভাবে, ওই একই একদম ভেরি গুড। তাহলে এটা হচ্ছে আমার মোলার প্রেগন্যান্সি হয়ে গেল। এরপর এই ফলো আপটা করতে করতে আমি ডায়াগনোসিস করতে পারবো যে পেশেন্টটা কোরিওকার্সিনোমার দিকে যাচ্ছে না ইনভেসিভ মোলের দিকে যাচ্ছে, সেটাও একটা আছে ইনভেসিভ মোল। ইনভেসিভ মোল যদি হয় পেশেন্ট এগেইন উইল প্রেজেন্ট উইথ দ্য ফিচার অফ ওই একই, তার সাথে হচ্ছে ইনক্রিজ হবে ইউট্রাসের সাইজ ইনভেসিভ মোল হলে। আর কোরিওকার্সিনোমা হলে তো বলেই দিলাম তিনটে ক্রাইটেরিয়া।